আমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সমাজের চোখে আজ সে আমার স্বামী। ইসলাম মতে ৩ কবুলে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেও মন থেকে মেনে নিতে পারছি না। যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে একজন অপরাধী। তার নামে থানায় ২টা মামলা রয়েছে। সে একজন ধর্ষক এবং খুনি। এটা ভাবতেই আমার মাথা ঘুরে ওঠে, সারা শরীর শিউরে ওঠে। বিষয়টা এমন না যে লোকটা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকেই ফুপি আর ফুপার কাছে বড় হয়েছি। অনেক ছোটবেলায় আব্বু আম্মু মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে তা আজও জানি না আমি। আমার কোনো চাচু ছিল না, আর নানু বাড়ির কেউ দায়িত্ব নিতে চায়নি, তাই ফুপি আমাকে তার কাছে রেখেছে। ফুপি কখনোই আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি, কিন্তু যখন তারা আমার বিয়ে ঠিক করলো এমন একটা মানুষের সাথে, তখন আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। বিয়ের কথা শুনে ফুপিকে বলেছিলাম, পৃথিবীতে এত ছেলে থাকতে ওই লোকটার সাথেই কেন আমার বিয়ে? একটা ধর্ষক মাতাল খুনির সাথেই কেন আমার বিয়ের জন্য পাগল হয়েছো তোমরা? ফুপি কঠোর দৃষ্টিতে তাকালেন, হাতের কাজ রেখে কাট কাট গলায় বললেন, তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি আমরা। তোমার সব আবদার, ইচ্ছে সকল কিছু পূরণ করেছি। কখনোই তোমার ফুফা বা এই পরিবারের কেউ তোমাকে কষ্ট দেয়নি, বরং আপন করে নিয়েছে। এখন যখন তোমার ফুফা চাচ্ছে তীব্রর সাথে তোমার বিয়েটা হোক, তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর তীব্র যে অপরাধী এটা এখনো প্রমাণ হয়নি প্রাণেশা। এতগুলো কথার পিঠে আর কোনো কথা বলার মতো পেলাম। শুধু কিছুক্ষণ ফুপির দিকে তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করলাম। আজ যদি তাদের মেয়ে হতাম তাহলে কি এমনটা করতে পারতো আমার সাথে? তাহলেও কি আমাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিতে পারতো যেটার কোনো ভবিষ্যৎই নেই? আমি জানি যে এটা এখনো প্রমাণ হয়নি যে তীব্র অপরাধী, কিন্তু এটা সত্য যে আসলেই তীব্র অপরাধী। টাকার জোরে পুলিশকে দমিয়ে রেখেছে। বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ের কোনো আমেজ ছিল না। একদিনও তীব্রদের বাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখতে কিংবা কথা বলতে। যখন যে অনুষ্ঠান হয়েছে তার জন্য শুধু প্রয়োজনীয় জিনিস আর শপিং পাঠিয়েছে। আজ বিয়েতেই আমি তাদের বাড়ির সবাইকে দেখলাম। তেমন কোনো আয়োজনে বিয়ে না হলেও মোটামুটি আয়োজন হয়েছে। বিয়ের মুহূর্তে পুরোটা সময় আমি মাথা নিচু করে বসছিলাম। কবুল বলার সময় গলার স্বর কেঁপে কেঁপে উঠছিল। কিন্তু বিয়েটা করা ছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না। বিয়েটার সাথে সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছিল কিছু দায়িত্বের মধ্যে। আমার ভাবনার মাঝে যখন গম্ভীর কণ্ঠে কবুল শুনলাম, তখন রীতিমতো আমার শরীর হিম হয়ে আসলো। কণ্ঠটা আমি এর আগেও শুনেছি। মাথা তুলে তাকাতেই বর বেশে সেই সুদর্শন তীব্রকে দেখে আমার মাথা ঘুরিয়ে আসলো। ঘৃণায় গা রিরি করে উঠল। মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে এক কালো রাত আর এক কালো বিভৎস চেহারা। হাত শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। শুনেছিলাম বিয়েতে তীব্র নিজেও রাজি না, হবেন কি করে? যে কুকর্ম করে রেখেছে তারপর আবার বিয়ে শেষে বিদায়ও হলো। ফুপি কাঁদলেন। ছোট থেকে বড় করেছেন, আমার প্রতি তার মায়ার শেষ নেই। কিন্তু এর কান্না কেন যেন আমার মন গলালো না। চুপচাপ তাদের কান্নাকাটি দেখে গাড়িতে বসলাম। অদ্ভুতভাবে সব মেয়ে যেখানে স্বামীর সাথে শ্বশুর বাড়ি যায়, সেখানে আমি একাই শ্বশুর বাড়ি আসলাম, শ্বশুর আর ছোট ননদের সাথে। তীব্র বিয়ের শেষ দিকেই উধাও হয়ে গেছে। ওই লোকটা না থাকায় আমার জন্যই ভালো। এই একটা মানুষকে আমি এত ঘৃণা করি যতটা কেউ কাউকে করতে পারে না, অথচ ভাগ্যের লিখনে এই লোকটার সাথেই আমার কাটাতে হবে বছরের পর বছর। আদৌ কি বছরের পর বছর নাকি মাত্র? ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা মিলল। গাড়ি থেকে বাইরের দিকে তাকিয়ে মনে মনে শত চিন্তার খাতা খুলে বসলাম। আমার ভবিষ্যৎও ছুটে চলেছে এই গাড়ির সাথে সাথে। আমার ভাগ্য বুঝি এমনই ছিল। তাকে কি জবাব দিব আমি? সে যখন জানবে আমার স্বামীর জায়গাটা তীব্র নিয়েছে, তখন কি সে আমাকে ঘৃণা করবে? চোখ দুটো ঝাপসা হলো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। গাড়ির বাইরে তাকিয়ে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙে কারোর ডাকাডাকির শব্দে। ধরফর করে উঠতেই চোখে পড়লো কয়েক জোড়া মুখ। চোখ ডোলে নিজেকে স্বাভাবিক করে তাকালাম। সামনেই তিহা আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। তীব্রর বোন তিহা হাসি মুখে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলে, স্বাগত মাই ডিয়ার ভাবি। আমি কিছু বললাম না। তিহার হাত ধরেই
দরজায় দাঁড়ালাম। আন্টি গোমরা মুখে আমাকে বরণ করে নিলেন। অদ্ভুতভাবে তীব্রর মা আমাকে কোনো কালই সহ্য করতে পারেন না। আমি এ বাড়িতে আগেও এসেছি ফুপি ফুপার সাথে, আর টিহা ছিল আমার ফুপাতো বোন পলির বান্ধবী। পলি মাঝে মাঝে এখানে আসার জন্য নিয়ে আসতো আমাকে। আসতে না চাইলে ঘ্যান ঘ্যান করে নিয়ে আসতো। আন্টি আমাকে দেখলেই চোখ মুখ কুঁচকে রাখেন। তার চোখ মুখ অমাবস্যার রাতের মতো আধার হয়ে থাকে। আমি প্রথম প্রথম বুঝতাম না এমন করার কারণ। পরে ধীরে ধীরে বুঝলাম তিনি আমাকে পছন্দ করেন না, এবং তারপর থেকে আমি আর আসতাম না। সব নিয়ম শেষে টিহা আমাকে তীব্র রুমে বসিয়ে দেয়। অনেকক্ষণ ফাজলামি করে রুম থেকে বের হয়। এই রুমে আমি খুব বেশি একটা কোনো কালেই আসিনি। যতবারই এসছি পলির সাথে টিহার রুমেই থাকতাম। তীব্র ভীষণ রক চটা মানুষ, তাকে দেখলেই ভয় পেতাম। তিনিও অনেকবার ফুপিদের বাড়িতে গিয়েছিলেন। রাজনীতিতে আছেন তারা, তাই প্রায়শই কাজের জন্য যেতেন। আমি বরাবরই ভয় পেতাম। দেখতে তিনি মাশাআল্লাহ। এই জীবনে কত শত মেয়েকে পেছনে ঘুরিয়েছেন তা বোধহয় তিনি নিজেও জানেন না। কিন্তু তার থেকে গুণে গুণে শত হাত দূরে থাকতাম আমি। এতটাই ভয় পেতাম। কিন্তু সময়ের তালে তালে এই ভয় পরিণত হলো ঘৃণায়। যাকে দেখলেই ভয়ে লজ্জায় রুমের দরজা আটকে বসে থাকতাম, এক সময় তাকে দেখেই ঘৃণার দৃষ্টি দিয়ে বসে থাকতাম। সে বোধহয় বুঝতো, আর সেজন্যই হয়তো গত 1 বছর আমি তাকে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলে আগে ওয়াশরুমে ঢুকলাম। আমি পারবো না এই লোকটার জন্য বসে থাকতে। যতটুকু করেছি বা পেরেছি তাই যথেষ্ট। চেঞ্জ করে এসে চুপচাপ ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। তার যখন মন চায় সে তখন আসুক, আমার কিছু দেখার নেই আর বলারও নেই। ভোর রাতের দিকে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে চোখ ডলতে শুরু করলাম। অনুভব করলাম রুমে আমি ছাড়াও কেউ আছে। ড্রিম লাইটের আলোয় মাথা তুলে তাকাতেই চোখে পড়ে তীব্রর মুখ। দুজনের মধ্যকার দূরত্ব চোখে পড়তেই লাফ দিয়ে উঠলাম। বুকে ফু দিয়ে আশেপাশে তাকালাম। তীব্র কখন আসলো রুমে? আমি বা এতটা কাছে গেলাম কি করে? অবশ্য চরিত্রের যে অবস্থা তাতে এই লোকটা নিজেই এত কাছে এসছে। দীর্ঘশ্বাস নিয়ে ফের তাকালাম তীব্রর দিকে। কি নিষ্পাপ মুখ! কে বলবে এই মানুষটা এতটা ভয়ঙ্কর? ইচ্ছে করলো এখনই গলাটা টিপে দিই, কিন্তু নিজেকে শান্ত করলাম। একবার আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এই বাড়ির এই তীব্রর প্রত্যেকটা রহস্য আমি উপড়ে তুলব। ঠিক যেমন কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরেছেন, আমিও ততটাই কষ্ট দিয়ে ততটাই পোড়াবো আপনাকে, মিস্টার তসজিদ শেখ তীব্র। বিছানা ছেড়ে দাঁড়ালাম। শাড়িটা ঠিক করে ব্যালকনির দিকে এগোতেই পেছন থেকে পুরুষালীর শান্ত কণ্ঠ ভেসে আসে, সব কোথায় যাচ্ছ? আমি চমকে উঠলাম। ধীরে করে মাথা পিছিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখি তীব্র আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বললাম, ব্যালকনিতে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ শুয়ে থাকো। আজান হয়ে গেলে উঠে নামাজ পড়ে নিবে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, আপনার কথা মতো আজান দিলে নামাজ পড়ে নেব, ততক্ষণ আমি ব্যালকনিতেই থাকবো। আবছা আলোয় খেয়াল করলাম তীব্র লাল চোখ। আমি পাত্তা দিলাম না। পেছন ফিরে যেতে বললাম, শরীর তো নয় যেন খম্মা। শক্তের ঠেলায় আমার ঘুমিয়ে ভেঙে গেছে। এখন নাকি আবার সজ্ঞানে একটা রেপিস্টের সাথে ঘুমাবো। পেছন থেকে তীব্রর কোনো সারা শব্দ পেলাম না। কথাটা তার গায়ে লেগেছে তা বেশ বুঝলাম। বাঁকা হেসে চুপচাপ ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে গেল। দুহাতে দু বাহু আঁকড়ে নিয়ে সামনে তাকালাম। রাস্তা ফাঁকা। মাঝে মাঝে সাই করে দু একটা গাড়ি অতিক্রম করে চলেছে রাস্তা। এই গাড়িগুলোর মতোই আমার জীবনও অতিক্রম হচ্ছে। ভীষণ কান্না পেল। আজ আব্বু আম্মুকে ভীষণ মিস করছি। তারা থাকলে আমার একাকিত্ব বাড়াতে হতো না। ফুপি হয়তো কখনো কোনো আবদার অপূর্ণ রাখেনি, কিন্তু কখনো আমার কাছে বসে মায়ের মতো মমতাও দেয়নি। বাবা মা ছাড়া জীবন কত কঠিন হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চোখ বন্ধ করে তখন বাতাস অনুভব করছিলাম। তখন মনে হলো কেউ কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল, তীব্রকে তুমি পুরাতে পারবে না প্রাণ। তাকে পুরাতে এসে তুমি ভীষণ বাজেভাবে ফেসে গেছো। কবে কখন কিভাবে তুমি তীব্র প্রেমের নেশায় মত্ত হয়ে যাবে তার টেরও পাবে না। সকাল থেকেই পুরো বাড়িতে হইচই। আজ বৌভাত। একের পর এক আত্মীয় স্বজন আসছে আর হইচই বাড়ছে। এত আওয়াজে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। বিয়েটা যেমন আমেজে হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি আমেজ বৌভাত নিয়ে হবে না? আজাদ শেখের ছেলে তাসজিদ শেখ তীব্রর বিয়ের বৌভাত বলে কথা।
বিয়েটা যেমনই হোক বউ ভাত হতে হবে বিরাট আয়োজনে, নয়তো ইমেজের 12টা বেজে যাবে। আয়নার সামনে বসে কানের দুল পড়তে পড়তে কথাগুলো ভাবছিলাম আর হাসছিলাম। মানুষ নিজের ইমেজ নিয়ে কতটা সতর্ক হলে নিজের ছেলের এত বড় কুকর্ম টাকার জোরে দাবিয়ে রাখে। তীব্র কত বড় অপরাধী তা ভাইরাল হতে দেননি আজাদ শেখ। ঘটনাটা এক রাতেই চাপা পড়ে গেছে টাকার কাছে। এই ঘটনা কেবল আমরা কয়েকজনেই জানি। দীর্ঘশ্বাস ফেললাম। এর মধ্যেই তিহা ভাবি বলে ডাকতে ডাকতে দৌড়ে আসলো। আমি ওর দিকে তাকাতেই হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়াকে দেখেছো ভাবি? পুরো বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তীব্রর কথা উঠতেই আমার ভোর রাতের কথা মনে হয়ে গেল। তখন ওই কথাটা শোনার পর চট করে চোখ মেলতেই আশেপাশে কাউকে দেখিনি, অথচ আমার স্পষ্ট মনে হয়েছিল কেউ কানের কাছে বলে কথাগুলো। রুমে উকে দিয়েও দেখেছি, কিন্তু তীব্র সেখানে হাত পা ছাড়িয়ে শুয়েছিল। আমি কনফিউজড হয়ে বসেছিলাম কতক্ষণ। তিহার ডাকে আমার ধ্যান ভাঙে। কি ভাবো বলো না। হ্যাঁ, না দেখিনি তোমার ভাইয়াকে বলেই নিজের কাজে মন দিলাম। বেচারের মুখটা একটুখানি হয়ে গেল। আমি আর চোখে তা দেখেও এড়িয়ে গেলাম। এর মধ্যেই আরো দুজন রুমে আসে। আমি তাদের দিকে তাকাতেই তারা তিহাকে উদ্দেশ্য করে বলে, টিয়া, প্যানেশাকে নিচে যেতে বলেছে মামি, ওকে নিয়ে আয়, আমাদের অনেক কাজ আছে, আমরা গেলাম। কথাগুলো এত দ্রুত বলল যেন তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসছে। ঝড়ের বেগে এসে আবার তুফানের বেগে চলে গেলেন। আমি সেদিকে একবার তাকিয়ে তিহার দিকে তাকালাম। তিহা মন খারাপ করে বলে, নিচে চলো ভাবি। আমি মাথা নাড়লাম। চুপচাপ মাথায় শাড়ির আঁচল টেনে তিহার হাত ধরে নিচে নামলাম। আন্টি আমাকে সহ্য করতে না পারলেও এত লোকজনের সামনে মুখ গোমরা করে থাকলেন না। হাসি মুখে কাছে এসে কয়েকজনের মধ্যে বসিয়ে দিলেন। মহিলাগুলো শুরু করলেন খুদ খুঁজতে। বিরক্তিতে মাথা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কাউকে কিছু বললাম না। তারা যখন খুদ ধরতে ব্যস্ত তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ, এখানে এত ভিড় কিসের? সবাই সেদিকে তাকায়। আমিও তাকালাম। তীব্র দাঁড়িয়ে আছে, চোখে মুখে একরাশ বিরক্তি, গম্ভীরতা আর রাগ। চুলগুলো এলোমেলো, চোখটা খানিকটা লাল। শার্টের ওপর 2 বাটন খোলা, এক হাত পকেটে গুজে রাখা। পাশ থেকে এক মেয়ে ফিসফিস করে বলল, তীব্র এত জোস কেন ভাই? যেমন হ্যান্ডসাম তেমনি হট। ভাই রে ভাই, দেখলেই মনে হয় চকলেটের মতো খেয়ে ফেলি। ইস, তীব্র যে কেন বিয়ে করলো? কথাগুলো কানে আসতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম মেয়েটার দিকে। কি অদ্ভুত আর বেয়াদব মেয়ে। তীব্রর বউ বসে আছে দেখেও তার সামনেই তীব্রকে এসব বলে যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে ভরকে যায়, সাথে সাথেই নিজেকে আড়াল করে। এর মধ্যেই তীব্র ফের গম্ভীর স্বরে বলে, প্রাণেশা, রুমে আসো। তিহা। তিহাকে কিছু ইশারা করতেই তিহা মাথা নাড়ায়। তীব্র গটগট করে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। আমি ভ্রুকুচকে তাকাতেই তিহা কাছে এসে আমাকে ধরে রুম পর্যন্ত দিয়ে চলে যায়। আমি দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলাম। তীব্র বিছানায় শুয়ে আছে, একটা হাত কপালে ঠেকিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে মাথার কাপড় ফেলে দিয়ে এক গ্লাস পানি খেলাম। এতক্ষণ রুমে শুধু আমার হাতের চুরির শব্দ আর নিঃশ্বাসের শব্দটুকুই চলছিল। এক পর্যায়ে তীব্রই বলে, আমি না থাকলে ওইসব মহিলাদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। আম্মু ডাকলেও যাবে না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারা জবাব দিলাম, কেন যাব না? আপনার কথা শুনতে হবে আমার? বিয়ে হয়েছে বলে কি এখন অধিকার খাটানো শুরু করবেন? মিস্টার তাসজিদ শেখ তীব্র, আমি কোনো রেপিস্টের কথা মতো চলতে বাধ্য নই। কথা শেষ হওয়ার কয়েক সেকেন্ডও হয়নি, তীব্র ঝড়ের বেগে এসে আমাকে চেপে ধরে। এক হাতে কোমর টেনে কাছে এনে আর এক হাতে ঘাড় চেপে ধরে পেঁচিয়ে নেয়। ঘটনার আগম্ভিকতায় আমি হতভম্ব। অবাকতার রেশ তখনও কাটেনি আমার। তীব্র মুখটা মুখোমুখি এনে দাঁতে দাঁত চেপে বলে, কথায় কথায় রেপিস্ট রেপিস্ট করবে না। আমি একবার চুপ ছিলাম মানে সবসময় যে চুপ থাকবো এমন না। তুমি আমার বউ, আমি তো আমার অধিকার দেখাবই। প্রথমে নিজেকে চিনো, নিজের আপন মানুষকে চিনো, তারপর এসো আমাকে রেপিস্ট বলতে। প্রুফ ছাড়া আর একবার আমাকে এসব বললে তোমাকে আমি। চুপ করে গেলেন। আমি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। উনি আমাকে আরো শক্ত করে চেপে ধরে এক হাত পেছনে মুড়িয়ে ধরলেন। ব্যথায় আর্তনাদ করতেই বাঁকা হেসে বললেন, তোমাকে আমি পুরাবো প্রাণ। তীব্রের প্রেমের নেশায় এতটাই তৃষ্ণার্ত করব তোমাকে যে তুমি বারবার বহুবার শুধু তীব্রর কাছে ফিরতে বাধ্য হবে। বারবার তীব্রতে বিলীন হয়ে নিজেকে তৃষ্ণা মুক্ত করবে। সেদিনগুলো বেশি দেরি নেই, হয়তো কয়েকদিন, কয়েক মাস, নয়তো কয়েক বছর। ততদিন শান্তিতে বাঁচবো।
এরপর ছেড়ে দিলেন। আমি হাতটা আগলে নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি সব কথা কয়েকবার আওড়ানোর পরেও মাথায় কিছু এলো না। পিটপিট করে তাকিয়ে রইলাম। ওনার প্রথম কথাগুলো বুঝলেও পরের কথাগুলোর কোনো মানে খুঁজে পেলাম না। চারদিক হাতড়ে যখন কিছু পেলাম না, তখন নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছে করলো। বেশি ভাবলে বরাবরই আমার মাথার সব তালগোল পাকিয়ে ঘেটে হয়ে যায়। আমার ভাবনার মাঝেই খেয়াল করলাম তীব্র আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এরপর চুলে হাত চালিয়ে গালের খোঁচা খোঁচা চাপদাড়িগুলো একটু চুলকে মুখটা চয়ের মতো করে বললেন, হাইটে ঠিকঠাক মতো আমার বুক সমানো না, অথচ কথা বলে এমন ইচ্ছে করে থাপড়ে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। লিলিপুট। ওনার মুখে লিলিপুট সুরে জ্বলে উঠলাম। দাঁতে দাঁত চেপে ওনাকে কিছু বলতে নিলেই উনি ডন্ট কেয়ার ভাব নিয়ে পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেলেন। রাগে দুঃখে ফোঁস করতে করতে বসে রইলাম বিছানায়। ওনার শেষের কথাগুলোতে প্রথমের কথাগুলো বেমালুম ভুলে বসলাম। মনে মনে ওনাকে বকা দিয়ে গোষ্ঠী উদ্ধার করা শুরু করলাম। এর মধ্যেই কয়েকজন মেয়েকে সাথে নিয়ে তিহা রুমে আসে। একেই তো রাগে জ্বলেছিলাম, তার মধ্যে পার্লারের মেয়েগুলোরে দেখে আরো রাগ লাগলো। তিহা আবার নাকের ডগা লাল দেখে কাছে টেনে ফিসফিস করে বলে, ভাবি, তোমার নাকের ডগা এমন লাল হয়ে আছে কেন? রাগে নাকি লজ্জায়? বাড়ি ভর্তি মেহমান, তার ওপর আবার ভারী লেহেঙ্গা, ভারী সাজ। আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। ভীষণ হাঁসফাঁস লাগছিল। পাশেই তীব্র হাসি হাসি মুখ করে বসে আছে। আমার দিকে তাকিয়ে আমার অবস্থা দেখেও কিছু বললেন না, উল্টো মুখটা গম্ভীর করে বসে রইলেন। কিছুটা সময় পরেই হাজির হলেন তীব্রর ফ্রেন্ড সার্কেল। আমি গুনে গুনে দেখলাম প্রায় 4 জন ছেলে, 3 জন মেয়ে। মেয়েগুলোর হাজবেন্ডও আছে সাথে। নিজেদের কুশল বিনিময় হয়ে গেলে আমার দিকে এগিয়ে আসলেন। তীব্র আমার কাছে এসে মুখটা গম্ভীর করে আমাকে উদ্দেশ্য করে বললেন, প্রাণিশা। আমি সালাম দিলাম। ছেলেগুলো আমাকে দেখে বোধহয় খানিকটা অবাকই হলো। একে অপরের মুখ চাওয়াচাই করে কিছু বলতে নিলে তীব্রর চোখ রাঙানো দেখে আর কিছু বলল না। হাসার চেষ্টা করে সালাম নিলেন। টুকটাক কথা দিয়ে জানলাম সবার নাম। ইমন, শিপন, সাইম আর রিফাত। সবাইকে স্বাভাবিকভাবে নিলেও রিফাতের চোখে মুখে গম্ভীরতা দেখে খানিকটা চমকে গেলাম। শুধু শুধু কেউ এমন গম্ভীর দৃষ্টিতে তাকালে তো চমকাবই। নিজেকে সামলে নিলাম। ওনারা নিজেদের মতো ফজলামি করতে থাকলেন। ইমন ভাই তীব্রর পিঠে চাপড় মেরে শয়তানি হাসি হেসে বলল, শেষমেশ তাহলে বিয়েটা সেরে ফেলে দোস্ত, এখন হানিমুনের কি প্ল্যান? ওনার প্রশ্নে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই কাশি উঠে গেল। তীব্র বাঁকা হেসে আমাকে ধরে। ইমন ভাই ভ্রু কুচকে তাকিয়ে বলে, ব্যাপার কি ভাবি, হানিমুনের কথা শুনে হঠাৎ তো কাশি কেন? আমি জবাব দিলাম না। আমার কাশির জন্য তিহা পানি হাতে ছুটে এসেছিল। ওটা খেয়ে চুপচাপ বসে রইলাম। তীব্র ইমন ভাইয়াদের কিছু বলে আমার পাশে এসে বসলেন। আস্তে করে বললেন, ঠিক আছো? আমি মাথা নাড়লাম। উনি ঘড়ি ঠিক করতে করতে ফের বললেন, বিয়েটাই করেছে চাপে পড়ে, এখন নাকি আবার হানিমুন। ইস, বউটা আমার হানিমুনের কথা শুনেই ফাটা বেলুনের মতো চুপসে গেছে। বলেই ঠোঁট চেপে হাসতে থাকলেন। আমি রাগী চোখে তাকালাম। এতগুলো মানুষের মধ্যে কিছু বলতে না পেরে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো ফুপি, ফুপা, পলি আর পলি দাদু বাড়ির সবাই। পলি আমাকে দেখেই দৌড়ে আসে, জড়িয়ে ধরে বলে, তোমাকে তো একদম পুতুলের মতো লাগছে আপু। তীব্র ভাইয়ার পাশে কিন্তু দারুণ মানিয়েছে। বলেই হাসে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওর দিকে। তীব্র সৌজন্যমূলক হেসে কথা বলে। লোকটা মনে হয় ঠিকঠাক মতো হাসতে পারে না, নয়তো হাসতে চায় না। মুখটা সব সময় গম্ভীর করে রাখে। ফুপি, ফুপা, পলির কাকা কাকি সবাই এগিয়ে আসলো, টুকটাক কথা বলল। এত ভারী লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে থাকতেই শরীরের অর্ধেক শক্তি চলে যাচ্ছে। বাপ রে! পলি আমাকে টেনে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ফার্স্ট নাইট কেমন কাটলো আপু? এমন চকলেট মার্কা একটা জামাই পাইছো, মনে তো হয় অনেক ভালো কাটছে, তাই না? মুখ চেপে হাসতে থাকে পলি। আমি চোখে মুখে গম্ভীরতার ছাপ এনে ওকে ধমক দিয়ে বললাম, আমি তোর বড় পলি, আর এসব কি ধরনের কথাবার্তা তুই জানিস না? এরপরেও এসব বলছিস কেন? পলি হাসা থামিয়ে দীর্ঘশ্বাস নেয়। আমার বাহুতে হাত রেখে বলে, কামান আপু, তুমি এখনো 1 বছর আগে ঘটনা নিয়ে পড়ে আছো। তীব্র ভাই যে কাজটা করেছে এটা তো অনেকই প্রুফ হয়নি। আর তিহা সারাদিন আমাকে বলে তীব্র ভাইয়া অমন করতেই পারে না। আমি ওর কথায় পাত্তা দিলাম না। কোনো বনি মনে করে না তার ভাই অপরাধী হতে পারে, এটা স্বাভাবিক।
তীব্র এসে পলির সাথে গল্প জমিয়ে দিল। আমি ওদের দিকে তাকিয়ে সামনে তাকালাম। এক আগন্তুককে দেখে আঁতকে উঠলাম। তার একজোড়া চোখ আমার দিকেই নিবদ্ধ। ভয়ে পাশে থাকা তীব্রর হাত চেপে ধরলাম। কয়েকবার শুকনো ঢোক গিলে নিজেকে তীব্রর পেছনে আড়াল করে নিলাম। অস্পষ্ট স্বরে বললাম, ফারদিন ভাই। ফারদিন ভাইকে দেখে রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। তীব্র আমার দিকে তাকিয়ে সামনে তাকালেন। ফারদিন ভাই ততক্ষণে কাছে চলে এসছে। তীব্র আমার হাত শক্ত করে ধরে সামনে আনলেন। আমি দৃষ্টি এদিক ওদিক করলাম। ফারদিন ভাইয়ের দৃষ্টি তখনও আমার দিকে। তীব্র অদ্ভুতভাবে হেসে বলে, আরে ফারদিন ভাই যে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের বিয়েতে এসেছেন। ওয়াও। আমি তীব্রর দিকে তাকালাম। তার মুখে অদ্ভুত এক হাসি। ফারদিন ভাই দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বললেন, তুই ওকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছিস? আমি ফাঁকা ঢোক গিললাম। আমার জবাব না পেয়ে তীব্র নিজেই পাশ থেকে উত্তর দিল, দেখতেই যখন পাচ্ছেন তখন জিজ্ঞেস কেন করছেন শালা সাহেব? উপস, মিস্টেক। আপনি তো প্রাণেশার বড় ভাই। ফারদিন ভাই তীব্রর দিকে কড়া দৃষ্টিতে তাকালো, যেন চোখ দিয়েই তাকে মেরে ফেলতেছে। তীব্রর ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। ফারদিন ভাই আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আজ পর্যন্ত কোনো ছেলেকে তোর পাশে ঘেঁচতে দেয়নি, এত সহজে তীব্রর সাথেও থাকতে দিব না। আমি চোখ পিটপিট করলাম। ফারদিন ভাই কি করতে পারে তা আমার হাড়ে হাড়ে জানা আছে। এই একটা মানুষ আমাকে জীবনে শান্তিতে থাকতে দেয়নি। জানি না আমি তার ভালোবাসা নাকি জেদ, কিন্তু আমাকে পাওয়াটা যেন তার কাছে জিতেই। একবার কলেজে একটা ছেলে সবার সামনে আমাকে প্রপোজ করেছিল, ব্যাস পরের দিনেই তার হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করে এসছে। সাথে সেদিন আমার গালে 5 আঙুলের দাগ পড়ে গেছিল। এরপর থেকে ভয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষত না, আর আমিও শত হাত দূরে থাকতাম। আমার ভাবনার মাঝে পলি দৌড়ে এসে ফারদিন ভাইকে বলল, ভাইয়া, ওইদিকে আব্বু তোমাকে ডাকছে, চলো। ফারদিন ভাই গম্ভীর গলায় বললেন, যা তুই, আসে। পলি চলে গেল। ফারদিন ভাই কাছে এগিয়ে এসে তীব্র শেরওয়ানি ছেড়ে বাঁকা হেসে বললেন, প্রাণেশা আমার, তোকে এত সহজে কখনোই জিততে দিব না তীব্র। পনেরোশা আমার মানে শুধুই আমার। বিনিময়ে তীব্র হাসে। হুট করেই ফারদিন ভাইকে জড়িয়ে ধরে বলে, বেস্ট অফ লাক ফারদিন ভাই। ফারদিন ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। আমি হাফ ছেড়ে বাঁচলাম। তীব্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে ফুটে ওঠে গম্ভীরতার ছাপ। থমথমে গলায় বলে, আমার সাথে এত বড় বড় কথা বলো আর ফারদিনকে দেখে এত ভয় পাও? আমি আগে নিজের জায়গায় বসলাম। কয়েকবার বড় বড় করে শ্বাস নিলাম। তীব্র পাশে এসে বসছে। আমি ধীর স্বরে বললাম, এই একটা মানুষের কাছে এতটা অত্যাচারিত হয়েছি যতটা কখনো কারোর কাছে হয়নি। ওনার কথার অবাধ্য হলেও যেখানে আমার জন্য শাস্তি বরাদ্দ ছিল সেখানে ওনাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। না জানি কি করে। ঘামতে শুরু করলাম। তীব্রর কোনো সাড়া শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। ওনার চোখ দেখেই ভয় পেলাম, অস্বাভাবিক রকমের লাল। মুহূর্তেই ছুটে আসলেন আঙ্কেল আর ইমন ভাইয়া। আঙ্কেল টিস্যু দিয়ে নিজের কপালের ঘাম মুছে কোনো রকমে বললেন, তীব্র, একদম না, এখানে অনেক মানুষ আছে। তীব্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে চোখ বন্ধ করে নিলেন। আঙ্কেলকে কিছুই বললেন না। আমি ওনাদের কাণ্ডে কিছু বুঝলাম না। সম্ভবত তীব্র রেগে গেছে। কেন, কি এমন হলো? হঠাৎ করে তীব্র রেগে কেন গেল? সন্ধ্যার দিকে ফুপিরা সবাই চলে গেছে। ফারদিন ভাই আরো আগেই চলে গেছে। আমরা কাল ওই বাড়ি যাব, শুধু আমি আর তীব্র। পলিকে থাকতে বললেও ফুপি থাকতে দিলেন না। এতটা সময় পর ছাড়া পেয়ে বড় করে শ্বাস নিলাম। কোনো রকমে আগে চেঞ্জ করে শাড়ি পরলাম। এতক্ষণে নিজেকে হালকা মনে হলো। চোখ মুখ ভালো করে ধুয়ে সব মেকআপ তুলে ফেললাম। একটু পরেই তীব্র চলে আসে। চোখ মুখ তখনও গম্ভীর। ভ্রুকুচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে বসলাম। তীব্র কাবার্ড থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। ততক্ষণে আমি সব ঠিকঠাক করে আগে বিছানায় শুয়ে পড়লাম। গত কয়েকদিন থেকে ধকলের শেষ নেই। ঘুমও হচ্ছে না ঠিক মতো। চুপচাপ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্তিতে যখন চোখ বন্ধ হয়ে গেছে তখনই একটা শব্দে চমকে উঠলাম। লাফিয়ে বসে নিজেকে সামলে আশেপাশে তাকালাম। তীব্র ল্যাপটপ হাতে বসে আছে সোফায়। আমি পিটপিট করে তাকাতেই বলল, কি হলো, ভয়ে ঘুম আসছে না? কাল না বললে
সজ্ঞানে কোনো রেপিস্টের সাথে ঘুমাবে না। তা আজ কি অজ্ঞানে ঘুমাচ্ছ? ওনার খোঁচা মারা কথায় কপালে ভাঁজ পড়ল। ক্লান্তিতে মাথা পুরাই ফাঁকা। ওনার সাথে তর্ক করতেও ইচ্ছে করলো না। চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। তীব্র বোধহয় অবাকই হলো, কাছে এগিয়ে এসে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? অদ্ভুতভাবে ওনার কণ্ঠে কোনো রাগ গম্ভীরতা কিছুই টের পেলাম না, অন্যরকম কিছু ছিল। চোখ মেলে তার দিকে তাকিয়ে বললাম, আপনার এই টেপ রেকর্ডার বন্ধ করবেন প্লিজ? কদিন থেকে একদম ঘুম হয়নি, একটু ঘুমোতে দিন। তীব্র ভ্রু কুঁচকে তাকিয়ে চুপচাপ চলে যায়। আমি নিজের মতো ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কেউ, কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারলাম না। উষ্ণ জায়গা পেয়ে গুটি গুটি মেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে তীব্র বেঁকে বসছে, কিছুতেই ফুপিদের বাড়ি যাবে না। আঙ্কেল আন্টি তিহা বোঝানোর পরেও ওনাকে রাজি করাতে পারেনি। উল্টো রেগে বাড়ি থেকে বের হয়ে গেছেন। মন খারাপ করে লিভিং রুমে সোফায় বসে কার্টুন দেখা শুরু করলাম। ফুপিদের বাড়ি যাব না, এদিকে এই বাড়িতেও আমার ভালো লাগছে না। কার্টুন দেখতে দেখতে খেয়াল করলাম আন্টি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখ মুখ কুঁচকে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলেটা রেগে না খেয়ে বেরিয়ে গেছে। ঘরে এনেছো এক অপয়া মেয়েকে। ছোটবেলায় তো নিজের বাবা মাকে খেয়ে এসেছে, 3 বছর থেকে আমার ছেলেকেও খাওয়ার জন্য বসে আছে। তার জন্য রেগে যে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এতে তার হেল দোল আছে? উল্টো নেচে নেচে কার্টুন দেখছে। আরও কিছু কথা শোনালেন। আঙ্কেল ধমক দিলেন আন্টিকে। আমি কোনো রকমে নিজের কান্নাটা গিলে টিভি অফ করলাম। তিহা কাছে এগিয়ে আসতেই আমি হাসার চেষ্টা করে রুমে চলে আসলাম। অন্য কথাগুলো যেমন তেমন, বাবা মায়ের কথা উঠলে আমার এমনিতেই খারাপ লাগে। সেখানে উনি কতগুলো কথা শোনালেন। চুপচাপ ব্যালকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসে আছি। চোখ বুঝে দীর্ঘশ্বাস নিলাম। আমার বাবা মায়ের কোনো স্মৃতিই আমার সাথে নেই। এতটা ছোট বয়সে তারা মারা গেছেন। ফুপির কাছে বাবা মায়ের ফটো রেখেছি, নয়তো তাদের মুখটাও হয়তো ঠিক মতো মনে নেই আমার। কতক্ষণ ওভাবেই বসেছিলাম মনে নেই। চুপচাপ রেলিংয়ে হেলান দিয়ে গার্ডেনের দিকে তাকিয়েছিলাম। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকাতেই তীব্রকে চোখে পড়ল। আমি তার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম। উনি ধীর কণ্ঠে বললেন, সরি। আমি চমকে তাকালাম। শান্ত কণ্ঠে বললাম, কেন? আমার জন্য তোমাকে এত কথা শুনতে হলো তার জন্য। তাচ্ছিল্যের সুরে বললাম, ইটস ওকে। বড় লোকরা অমন একটু একটু অপমান করবে, এটাই স্বাভাবিক। উনি ভ্রু কুঁচকে বললেন, সব সময় তেরা তেরা কথা না বললে শান্তি পাও না। বাই দ্য ওয়ে, রেডি হও, যাও। কোথায় যাব? ওই বাড়ি? না গো, হানিমুনে যাব। যাবে তো বউ? আমি থতমত খেলাম। রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উঠে পড়লাম। মুখে তখনও ওনার দুষ্টু হাসি। মাঝে মাঝে মঞ্চায় উস্তা দিয়ে এই ব্যালকনি থেকেই ফেলে দিই। কাপড় গুছিয়ে রেডি হয়ে নিলাম। তীব্রও রেডি হয়ে নিল। বের হওয়ার সময় আন্টি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আঙ্কেল আর তিহার থেকেই বিদায় নিলাম। পুরো রাস্তা তীব্র মুখ গম্ভীর করে থাকলো। আমিও কোনো কথা বললাম না। বাড়িতে আসতেই ফুপি আর পলি খুব খুশি হলো। ফুপি, ফুপা, কাকি, কাকা সবাই ব্যস্ত হয়ে গেলেন তীব্রকে নিয়ে। আমার সাথে সবাই টুকটাক কথা বললেন শুধু। পলি হাসতে হাসতে বলল, বিয়ে করে তুমি পর হয়ে গেছো আপু, এখন তোমার জামাই আপন। পলি হাসতে থাকে। আমি মনে মনে হাসলাম। আমি আর আপন ছিলামই বা কবে? আজাদ শেখের ছেলেকে তারা জামাই হিসেবে পেয়েছে, তাকে তো অপমান করতেই হবে। কিন্তু এই কথাগুলো না বলে হাসি মুখে পলির গাল টেনে দিয়ে বললাম, তোমার বিয়ে হোক, তখন তুমিও পর হয়ে তোমার বর আপন হয়ে যাবে। পলি মুখ ভেঙালো। আসার সময় ফারদিন ভাইকে চোখে পড়েনি। ভাগ্যিস সামনে পড়েনি, নয়তো শিওর আমাকে থাপ্পড় দিয়ে ক্ষান্ত হতো। রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একবার ব্যালকনিতে উকি দিতেই দরজা খোলার শব্দ পাওয়ায় রুমে ফিরে আসলাম। ভেবেছিলাম তীব্র এসছে, কিন্তু সামনে ফারদিন ভাইকে দেখে গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বললাম, ফারদিন ভাই আপনি আমার রুমে? ফারদিন ভাই শয়তানি হাসি হাসলেন। এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে বললেন, প্রাণেশা আমার মানে শুধুই আমার অগোচরে বিয়ে করে নিয়েছিস, তাও আবার আমারই শত্রুকে। তোর কলিজা এত বড় হয়ে গেছে রে, টেনে কলিজাটা বের করে ফেলি। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। পুরো রুমে আমি আর উনি ছাড়া কেউ নেই। মনে মনে 1000 বার চাচ্ছিলাম কেউ আসুক। বারবার দরজার দিকে তাকিয়ে যখন ফারদিন ভাইকে পাশ কাটিয়ে চলে যেতে নিলাম, উনি টেনে ধরলেন আমাকে। সামনে এনে গলা চেপে ধরলেন।
রাগী কণ্ঠে বললেন, তোর আর তীব্রর খুব বড় মাসুল দিতে হবে। আমি হারবো না ওই তীব্রর কাছে, কখনোই না। তোকে আমি না পেলে তীব্রকেও পেতে দিব না। তীব্রর চোখের সামনে তোকে তিলে তিলে মারবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ থেকে ভার্সিটিতে যাব। এই কদিন বিয়ের ঝামেলার জন্য ভার্সিটি যাওয়া হয়নি। সেদিন ফুপির বাড়ি থেকে আসার সময় তীব্র আমার সব বই নিয়ে এসছে। যদিও আমরা শুধু এখানে একদিনই ছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম একটা আতঙ্কে ছিলাম। ফারদিন ভাই কেমন ক্রোধ নিয়ে তাকালেন। তীব্রও কম না, ফারদিন ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার কাছে ঘেঁষে থাকে। এমনি সময় দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও ফারদিন ভাইকে দেখলেই তীব্র কাজ ঘেঁষে থাকতো। মিষ্টি সুরে ফারদিন ভাইকে খোঁচা বাড়াতো আছেই। আমি ভেবে পাই না দুজনের মধ্যে আসলে শত্রুতা ঠিক কোথায়। দুজনের মাঝে পড়ে আমি চ্যাপ্টা হয়ে গেছি। আমার ভাবনার মাঝে তীব্র ঘড়ি পড়তে পড়তে বলল, চলো। আমি ফিরে তাকালাম ওনার দিকে। পলি আর তিহা অ্যাডমিশনের জন্য বসে আছে। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষ। আগে পলির সাথে যাওয়া আসা করতাম, আর এখানে তিহা যদি ভর্তি হয়ে যায় তাহলে ওর সাথে যাওয়া আসা করব। কিন্তু ততদিন পর্যন্ত আমার তীব্রর সাথেই যেতে হবে। হিজাবের পিনটা ঠিক করে ব্যাগ নিয়ে নিলাম। তীব্র ফর্মাল গেট আপে আছে, মুখে গম্ভীরতা, কোনো কথা নেই। আমি কোনো কথা আশাও করি না। চুপচাপ ওনার পিছু পিছু বের হয়ে আসলাম। আসার সময় আন্টি চোখ মুখ কুঁচকে রেখেছিলেন। আমার পড়ালেখার বিষয়টা ওনার পছন্দ না। এই তো গতকালই এ নিয়ে তর্কের শেষ ছিল না। আমি একটা কথাও বলিনি। আর আন্টি বলছে বিয়ের পর পরে কি হবে। কিন্তু তীব্রর কথা, তার বউ আমি, আমার সব স্বপ্ন তার দায়ী। আমি মনে মনে শুধু হাসছি। মানুষটাকে আমার যত ভালো মনে হয় ততবারই মনে পড়ে যায় সেদিন রাত। বিভৎস চেহারা আর চিৎকার করে কান্না। ঘৃণায় তখন গা গুলায়। চুপচাপ গাড়িতে বসলাম। তীব্র নিজেও চুপ করেছিলেন। ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করিয়ে শুধু এটুকু বললেন, সাবধানে থাকবে, আমি আসবো নিতে। একা যাওয়ার দরকার নেই। ফারদিনকে দেখলে দূরে থাকবে, আর নয়তো আমাকে কল দেবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে গেলাম। গেটের ভেতর পা রাখতেই তীব্রর গাড়ির চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে দেখলাম ফ্রেন্ড সার্কেলের সবাই বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই তানজিলা বলল, কিরে বড় লোকের বউ, বিয়ে তো করছোস দাওয়াত না দিয়া, তার উপর এই কয়েকদিন কোনো যোগাযোগও রাখোস নাই। এখন কি দেখতে ভার্সিটি আসছিস? আমি ওর মাথায় গাঁটটা মেরে বসে পড়লাম। 32টা দাঁত বের করে বললাম, আসলে হয়েছে কি বলতো, তুই তো একটা পেটুক রানী, তাই তোকে বিয়েতে দাওয়াত দিইনি। দেখা গেল তুই সব খাবার একাই সাবার করে দিচ্ছিস। তখন কি করব? সবাই হেসে ওঠে। তানজিলা গাল ফুলায়। পাশ থেকে সাবিহা বলে, তানজিলা না হয় পেটুক, তাই বলে আমাদেরও দাওয়াত দিবি না? এই তুই কেমন বান্ধবী আমাদের? ভাইটা ওয়ে, শুনলাম তোর নাকি তাসজিদ শেখ তীব্রের সাথে বিয়ে হয়েছে। কি রে ভাই, তুই তো রাতারাতি আমার ক্রাশের বিয়ে করে ফেললি। বলি তুই এটা কেমনে পারলি? সাবিহা কান্নার ভান করে। ওর কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম। আমার কোনো জবাব না পেয়ে রাতুল বলে, তোর মুখ ওই রকম বাদরের মতো করে রাখছিস কেন? তীব্র ভাইয়ের মতো জামাই পাওয়া তোর মুখ ওই রকম হইলে আমগো বউরা তো পুরাই কষ্টে হার্ট অ্যাটাক করবে। আরেক দফা হাসাহাসি হয়। সবাই কিছুক্ষণ বসে থেকে ক্লাসের দিকে গেল। আমি যেতে নিলে হাত আটকায় সামি। আমি ওর দিকে তাকালাম। ও শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তীব্র ভাইকে বিয়ে করলি কেন? তুই কি ভুলে গেছিস উনি কি করেছে? ভুলিনি, বাদ দে, ক্লাসে চল। সামি আর কিছু বলল না। আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউই জানে না তীব্রর বিষয়টা। মূলত আমি আর সামি জানি, তাও বিশেষ একটা কারণে। শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, এই শহরেও কেউ জানে কিনা সন্দেহ। সেদিন রাতে যখন পুলিশ তীব্রকে অ্যারেস্ট করেছিল, তখনই আজাদ আঙ্কেল সবটা সামলে নেয়। তাই তেমনভাবে কেউই কিছু জানে না। আর আমরাও চুপ থাকার অনেকগুলো কারণ আছে। আমরা বললেই বা কি হতো? আজাদ আঙ্কেল তার পাওয়ার দিয়েই আমাদের মুখও বন্ধ করত। অবশ্য পুলিশ নিজেও আমাদের কথা শুনতো না যে বললেই কিছু হবে। ভার্সিটিতে শেষ 2টা ক্লাস না করে চলে আসলাম আন্টিদের বাড়িতে। বাড়িতে ঢুকতেই জুই ছুটে আসলো কাছে। ছোট ছোট হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, 3 বছরের মেয়ে, স্পষ্টভাবে এখনো কথা বলতে পারে না। আমি ব্যাগ রেখে হেসে ওকে কোলে তুলে নিলাম। ওর গালে চুমু খেয়ে বললাম, সরি মামুনি, একটু সময় পাইনি তাই আসতে পারিনি, কিন্তু আসার সময় তোমার জন্য চকলেট এনেছি।
জুই খুশিতে আমার গালে টপাটপ 2টা চুমু দিল। আমি ব্যাগ থেকে ওর জন্য চকলেট বের করে দিয়ে বললাম, তোমার নানুমণি কোথায় আর আম্মু কি করছে? জুই মন খারাপ করে বলে। ওর কথাই দীর্ঘশ্বাস নিলাম। ওকে খেলতে বলে একবার রান্নাঘরে উকি দিয়ে চলে আসলাম জুথি আপুর রুমে। জুথি আপুর নিথর দেহ যেন পড়ে আছে। গত 1 বছর থেকে উনি কোমায়। যদিও কোমায় পেশেন্ট হসপিটাল থাকে, কিন্তু ওনার ওপর কয়েকবার অ্যাটাক হয়। আমি আর স্বামী সবকিছুর ব্যবস্থা এই বাড়িতেই করে দিয়েছি। ওদের এই ঠিকানাটা তেমন কেউ জানে না। আল্লাহর রহমতে এখনো আর আপুর ওপর কোনো অ্যাটাক হয়নি। আমি আপুর পাশে বসে তার হাত আগলে নিলাম। এই আপুকে যতবার দেখি, এই বাড়িতে যতবার আসি, ততবার নতুন করে ঘৃণা নিয়ে যাই তীব্রর জন্য। অতটুকু একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছে। সবটা ভাবতেই চোয়াল শক্ত হয়ে এলো। এর মধ্যেই পেছন থেকে আন্টি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এইখানে কেন প্রাণেশা? তোমার স্বামীকেও সাথে এনেছো? আমি অবাক হয়ে তাকালাম। বিয়ের পর আজই তো আসলাম, তাহলে আন্টি কেমনে জানলো আমার বিয়ে হয়ে গেছে? আন্টি কি জানে আমার কার সাথে বিয়ে হয়েছে? শুকনো ঢোক গেলাম। আন্টি কি আমাকে ভুল বুঝবে? আমি কিছু বলার আগেই আন্টি বললেন, কি ভাবছো? কিভাবে জানলাম? জেনেছি কোনো একভাবে। তুমি আমাদের এতটা সাহায্য করে এটা কিভাবে করলে প্রাণেশা? যে ছেলে আমার 2 মেয়ের জীবন নষ্ট করে দিল, যার জন্য এক মেয়েকে হারিয়েছি, আরেক মেয়ে কোমায় শুয়ে আছে, তুমি তার সাথেই বিয়ে করে নিলে? তোমার এত লোভ! মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হতভম্বের মতো তাকিয়ে থাকলাম। আমার লোভ! আন্টি আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। হাত টেনে এনে দরজা থেকে বের করে দিয়ে বললেন, আমাদের শেষ একটা উপকার করো। তোমার স্বামীকে আমাদের ঠিকানাটা দয়া করে বলো না। আমার ছোট নাতনিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমাকে বাঁচতে দাও। আর কখনো এ বাড়িতে আসবে না। মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। যাদের জন্য এত কিছু করলাম, তারা এত সহজে ভুল বুঝলো। অবাকতায় হতভম্বতায় আমি নির্বাক, কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে ব্যস্ত ভঙ্গিতে দরজায় কড়া নাড়লাম। এত সহজে তারা আমাকে কিভাবে ভুল বুঝতে পারে? আমার পুরো কথা তো শুনবে। আমি দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে আন্টি দরজা খুলল না। হতাশ হয়ে দরজার সামনেই বসে রইলাম। কতক্ষণ ওভাবে ছিলাম জানা নেই। হাতে থাকা ঘড়িতে তাকিয়ে দেখলাম আমার ভার্সিটির ছুটির সময় চলে গেছে। আমাকে তো তীব্র নিতে আসবে বলেছিল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। একবার আমাকে তীব্র না পেলে যদি পরে, তাড়াতাড়ি ছুট লাগালাম। এখান থেকে যেতেও সময় লাগবে প্রায় আধা ঘন্টা। তীব্র যদি ভুল করেও এখানকার ঠিকানা পেয়ে যায়, তাহলে তো আমি শেষ। ভার্সিটির সামনে আসতেই কল আসে তানজিলার। দ্রুত রিসিভ করতেই চিন্তিত কণ্ঠে বলে, কিরে, কই গেছিস তুই? ত্রিপু ভাই তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, জলদি বাড়ি যা। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। বাড়ির রাস্তায় ছুট লাগালাম। বাড়িতে ঢুকতেই তিহা কাছে ছুটে আসে। ব্যস্ত গলায় বলে, ভাবি ঠিক আছো? জলদি রুমে যাও। আমি কিছু না বলে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম তীব্র এলোমেলো হয়ে বসে আছে। আমি ফাঁকা ঢোক গিলে ধীরে ধীরে রুমে ঢুকলাম। কোনো শব্দ না করে ব্যাগ টেবিলে রেখে পেছনে ঘুরতেই তীব্র ঠান্ডা গলায় বলে, কোথায় গেছিলে? আমি চমকে গেলাম। ওনার এত ঠান্ডা গলা আমার ঠিক হজম হলো না। কোন রকমে কণ্ঠ শক্ত করে বললাম, কোথাও যায়নি তো। আমাকে থামিয়ে দিয়ে বললেন, ডোন্ট ট্রাই টু ইট। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তাই মিথ্যা বলার চেষ্টাটাও করবে না। আমি ফাঁকা ঢোক গেলাম। নিজেই নিজেকে হাজারটা গালি দিই। আমার জবাব না পেয়ে তীব্র ঝড়ের গতিতে কাছে এলো। ভয়ে 2 পা পিছিয়ে যেতেই দেয়ালের সাথে ধাক্কা খেলাম। উনি চেপে ধরলেন দেয়ালের সাথেই। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বললেন, তোমার কাছে সব মজা মনে হয়? আমি নিষেধ করেছিলাম না একা কোথাও যেতে? আমি করেছিলাম নিষেধ? চমকে উঠে ভয়ে মাথা নাড়ালাম। উনি বাহুতে চেপে ধরে ফের বললেন, তাহলে গেছো কেন? ফোন অফ ছিল কেন তোমার? আমি কতটা ভয় পেয়েছিলাম তোমার ধারণা আছে? আমি উত্তর দিলাম না। আমি আন্টির বাড়িতে যাওয়ার সময় সব সময়ই ফোন অফ করে যেতাম, আর ফিরে আসার সময় ফোন অন করে নিতাম। উনি ছেড়ে দিয়ে সরে গেলেন। পেছনে ঘুরে নিজের মাথা চেপে ধরে নিজের রাগ সামলানোর চেষ্টা করলেন।
তারপর তাচ্ছিল্যের সুরে হেসে বললেন, আমিও কাকে কি বলছি, যার কাছে আমি শুধুমাত্র একটা রেপিস্ট, তার কাছে আবার আমার ফিলিংস। ওনার কথায় ভ্রু কুচকে বললাম, রেফিস্টকে নিশ্চয়ই রেফিস্টই বলবো। আর আপনার ফিলিংস? সিরিয়াসলি? যে মানুষ একটা মেয়েকে চুপ করে ঢোক গিলে ফের বললাম, এরপর আবার তাকে মেরেও ফেলে, তার পরিবারকে পর্যন্ত মারতে যায় শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য, তার আবার ফিলিংস? উনি দ্বিগুণ রেগে গেলেন, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ড্রেসিং টেবিলের মিররে আঘাত করে। রুমের মধ্যে মুহূর্তেই ভাঙচুরের শব্দে কান ঝাঁ ঝাঁ করে ওঠে। তীব্রর হাতে ততক্ষণে রক্তের ফোয়ারা বইছে। সকাল সকাল ঘুম থেকে উঠেও যখন আমার পাশের জায়গা খালি দেখলাম, তখন বেশ অবাক হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কেবল 6:30 বাজে। এত সকালে তীব্র কই গেল? কাল আমার সাথে রাগ দেখিয়ে কাটা হাত নিয়েই বের হয়ে যায় বাসা থেকে। ওনার এসব কাণ্ডে আমি শুধু হা করে তাকিয়েছিলাম। এরপর নিজে কোনো রকমে চেঞ্জ করে পুরো রুমটা গুছিয়েছি। সন্ধ্যা পেরিয়ে যখন অনেক রাতেও তীব্র বাড়ি ফিরল না, তখন তিহা আবার রুমে এসেছিল। গভীর রাত পর্যন্ত আমি জেগেই ছিলাম। নিজে না চাইলেও ওনার জন্য চিন্তা হয়ে যাচ্ছিল। জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়েছি মনে নেই। এখন যখন ঘুম ভাঙলো তখনও তীব্রকে দেখলাম না। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। দরজা যেমন ছিল তেমনই দেখে হতাশ শ্বাস নিলাম। সারা রাত মানুষটা বাড়ি আসেনি, কোথায় আছে কি করছে কিছুই তো জানি না। হাতটাও তো প্রচুর রক্তাক্ত ছিল। এই অবস্থায় কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না। মাথা হ্যাং মেরে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে মুখ মুছে নিলাম। বেড সাইডের টেবিলে তীব্রর ফটো ফ্রেম দেখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইলাম। হুট করেই মনে পড়ে গেল জুথি আপু আর জিনিয়ার কথা। সর্বশরীর কেঁপে ওঠে। নিজেই হতভম্ব হয়ে গেলাম নিজের কাণ্ডে। যে মানুষটাকে আমি সহ্য পর্যন্ত করতে পারি না তার জন্য চিন্তা করছি। যাকে মন থেকে মানতেই পারিনি তার জন্য ভাবছি আমি সে ঠিক আছে কিনা। এটা ভেবে আমি রাতের ঘুম হারাম করে ফেলেছি। নিজের মাথার চুল নিজেরই একটা একটা করে ছিঁড়তে মন চাইল। দাঁতে দাঁত চেপে বসে রইলাম। নিজেকে বোঝালাম, ওনার যা হয় হোক, আমি ভাববো না ওনাকে নিয়ে। নিজেকে হাজারটা বুঝ দিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। নিজেকে এতভাবে বোঝানোর পরেও মনটা খুঁতখুত করছে। এক সময় এই দুপাক্ষিক চিন্তায় নিজেই নিজেকে বকতে থাকলাম। নিচে এসে দেখলাম কিচেনে একজন মেয়ে টুকটাক সব কাজ সেরে নিচ্ছে। আমি কফি বানিয়ে খেতে শুরু করলাম। এখনো বাড়ির কেউ ওঠেনি। ভাবলাম আজ আমি নাস্তা বানাই। মেড আন্টিকে আমতা আমতা করে বললাম, আন্টি আজ আমি নাস্তা বানাই। আন্টি আমার দিকে তাকালেন, মাথা নিচু করে বললেন, ম্যাম আপনি কাজ করছেন শুনলে বড় ম্যাম রেগে যাবে। আপনি বরং বলুন কি করা লাগবে, আমি করে দিচ্ছি। কফির মগ রাখতে রাখতে ভ্রু কুচকে বললাম, আন্টি আমি এখনো এত বড় হইনি যে আপনি আমাকে ম্যাম বলবেন। আর আজকের নাস্তা আমি রেডি করি। আপনার বড় ম্যামকে আমি বোঝাবো। উনি একটু আমতা আমতা করলেও আমি ওনাকে সহজ করে নিলাম। ওনার থেকে শুনেই আস্তে ধীরে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। নাস্তা বানানোর শেষের দিকে লিভিং রুমের শব্দ পেয়ে উকি দিলাম। তাকিয়ে দেখলাম তীব্র গটগট করে হেঁটে যাচ্ছে। চোখে মুখে গম্ভীরতা স্পষ্ট। ওনাকে দেখে আন্টিকে কাজ করতে বলে আমি দৌড় লাগালাম। পেছন পেছন দৌড়ে রুমে আসতেই দেখলাম তীব্র শার্ট খুলছে। আমি অন্যদিকে ঘুরে হালকা কাশি দিলাম। জানি না ওনার আকর্ষণ আসলে আমার দিকে করতে পারলাম কিনা, তবে ওনার কোনো শব্দ পেলাম না। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন ওনার সারা শব্দ পেলাম না, তখন আমি ঘাড় ঘুরিয়ে মাথাটা হালকা পিছিয়ে নিতেই ওয়াশরুমের দরজার শব্দ হলো। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। উনি আমাকে ইগনোর করলো। চুপচাপ বিছানার ওপর পা তুলে দুগালে হাত দিয়ে বসলাম। উনি আমাকে ইগনোর করলো কেন? সারা রাত ছিলই বা কোথায়? এখনই বা আসলো কোথা থেকে? আচ্ছা ওর কি কোথাও চক্কর টক্কর চলছে নাকি? OMG, আমি এসব কি ভাবছি? উনি চক্কর চালাক, মন চায় অন্য কাউকে বিয়ে করে নিক, তাতে আমার কি? নিজেই নিজেরে বকতে বকতে ঘড়ির দিকে তাকিয়ে হাজারটা চিন্তার ডিব্বা খুলে বসলাম। পাক্কা 25 মিনিট পর উনি বের হলেন। ঘড়ির দিকে তাকিয়ে বসেছিলাম বলে হিসেবটা এত সুন্দর করে বলতে পারলাম। উনি ট্রাউজার আর টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হলেন। ওনাকে দেখে আমি হা করে তাকিয়ে রইলাম।
মুখের ওপর বিন্দু বিন্দু পানি, ভেজা চুলগুলো নিজেই এলোমেলো করছে। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কাত হয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিলাম। উনি গম্ভীর মুখ করে নিজের কাজ করে গেলেন। আমার সাথে কোনো কথা তো বলা দূর, তাকালেনও না। আমি নিজে আমতা আমতা করে বললাম, সারা কোথায় ছিলেন? কোথা থেকে আসলেন সকাল সকাল? আর হাতের ব্যান্ডেজ করেনি কেন? উনি গম্ভীর স্বরে জবাব দিলেন, ইম্পসিবল। একটা প্রশ্নেরও জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। জ্বলে উঠলাম আমি। রাগের মাথায় ওনার সামনে গিয়ে পা উঁচু করে ওনার টি শার্ট আঁকড়ে ধরলাম। রাগে বললাম, আমাকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছেন না মানে কি? হ্যাঁ, আমি আপনার বউ, আর তাই আপনি কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন সবটা জানার অধিকার আমার আছে। আমিও তো তোমার হাজবেন্ড, তাহলে নিশ্চয়ই তুমি কোথাও যাচ্ছ, তা জানারও অধিকার আছে আমার। ওনার ঠান্ডা গলার কথায় আমি আস্তে করে টি শার্ট ছেড়ে দিলাম। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দাঁড়ালাম। উনি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বললেন, তাছাড়া একটা রেপিস্টের উপর নিশ্চয়ই বউয়ের অধিকার দেখাবে না। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চোখের আড়াল হয়ে গেলেন। এতক্ষণ কি হলো বিষয়গুলো পরপর ভাবতেই মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা। আসলেই তো, আমি কেন ওই লোকটার উপর বউয়ের অধিকার দেখাবো? উনি যা মনে চাই করুক। বড় করে শ্বাস নিয়ে আমি নিজেও নিচে নেমে আসলাম। তীব্র সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলতে ব্যস্ত। তিহা আমার কাছে এসে বলল, ভাবি তুমি নাকি নাস্তা বানিয়েছো? আমি হেসে মাথা নাড়লাম। তিহা হাসি মুখে এটা ওটা বলতে থাকে। পাশ থেকে আন্টি খোঁচা মেরে বললেন, এসব ন্যাকামো করেই আমার বাড়ির মানুষগুলোকে আমার থেকে দূর করে দিচ্ছে। আমি বেশ অবাক হলাম। অবাকের রেশ ধরেই বললাম, সরি আন্টি, আমি আপনার বাড়ির মানুষদের আপনার থেকে দূর করেছি মানে? মানে বুঝো না? এমন ভাব নিবে না যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তোমার জন্য আমার ছেলেটা আমার সাথে কথা বলে না ঠিক মতো। তোমার জন্য আমার স্বামী পর্যন্ত আমাকে কথা শোনায়, আর এখন ন্যাকামো করছো? আন্টির কথায় অবাকতার শেষ থাকলো না আমার জন্য তীব্র ওনার সাথে ঠিকমতো কথা বলেন না। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম সোফায় বসা তীব্রর দিকে। তীব্র তখনও আঙ্কেলের সাথে কথা বলতে ব্যস্ত। আমি তিহার দিকে তাকাতেই তিহা অসহায় চোখে তাকিয়ে বলে, আম্মুর কথাই কিছু মনে করো না ভাবি, আম্মু এমনিই বলেছে, তুমি চলো। পাশ থেকে আন্টি রেগে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এখন তো শুধু তুই বাকি ছিলি, এক একটা সূত্র জন্ম দিচ্ছি যেন। আমি ফাঁকা ঢোক গিলাম। এত এত প্যাচালের মধ্যে আমার মাথা ফাঁকা। আমি তিহার হাত ধরে দূরে টেনে আনলাম। কাপা কাপা গলায় বললাম, আন্টি আমাকে এমন বললেন কেন? সত্যিটা বলো তিহা, তোমার ভাইয়াকে আসলেই আন্টির সাথে খুব একটা কথা বলে না আমার জন্য? তিহা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আম্মুর কথা মনে নিও না প্লিজ, আম্মু রেগে গেলে এসব বলেই থাকে। তাছাড়া তুমি তো জানো আম্মু তোমাকে তেমন একটা পছন্দ করেন না, এজন্যই এসব বলে। তিহা আমাকে হাজারটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিল। বুঝলাম তিহা কিছু একটা লুকিয়ে গেল, তবুও কিছু বললাম না। চুপচাপ ওর সাথে এসে ডাইনিং এ বসে পড়লাম। খাওয়ার সময় আঙ্কেল তিহা অনেকবার তীব্রকে জিজ্ঞেস করেছে তার হাত কিভাবে কেটেছে, কিন্তু সে কোনো জবাব না দিয়ে চুপচাপ খেয়ে ওঠে। আন্টি তেমনভাবে খেলেনি না। আমাকে অপছন্দ করার কোনো কারণ এতদিন খুঁজে না পেলেও আজ মনে হলো হয়তো কারণ পেয়ে গেছি, শুধু একটু খতিয়ে দেখতে হবে। আমি নিজেও দ্রুত খাওয়া শেষ করে তীব্রর পিছু ছুটলাম। রুমে এসে তীব্রকে বললাম, হাতে ইনফেকশন হয়ে যাবে, ব্যান্ডেজ করে নিন। উনি কোনো উত্তর দিলেন না। আমার খুব রাগ হলো, তবুও মাথা ঠান্ডা করে ওনার হাত টেনে ধরলাম। উনি ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি সমস্যা? আমি ওনার হাত টেনে বসিয়ে দিয়ে দিলাম। ফার্স্ট এইড বক্স এনে হাতে ঔষধ লাগাতে থাকলাম। জায়গাটা কি বিশ্রীভাবে কেটেছে, তবু উনি কত সহজে সহ্য করছে। হাতে ব্যান্ডেজ করতে করতে আর চোখে তাকিয়ে বললাম, আপনি আন্টির সাথে ঠিক মতো কথা বলেন না কেন? উনি চমকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তাকালেন। এরপর আমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে কাবার্ডের দিকে যেতে যেতে বললেন, কে বলেছে ঠিক মতো কথা বলি না? অযথা কথা না বলে রেডি হও, ভার্সিটি আছে। আমি বাঁকা হেসে এগিয়ে আসলাম। বোরকা নিতে নিতে বললাম, অযথা কথা নাকি সত্য কথা তা আমিও
জানি, আর আপনিও জানেন। অবশ্য আপনার থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? যে ছেলেটা একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলতে পারে, সে আবার নিজের মায়ের সাথে কি কথা বলবে? এসব মানুষের থেকে এমনিও দূরে থাকা উচিত। বাড়িতে তো তিহা আছে, কবে না কবে দেখা যাবে ওর সাথেও। কথা শেষ না করতেই তীব্র দ্রুত গতিতে ছুটে আসলো। রাগে আমার মুখ চেপে ধরে আর এক হাতে হাত মুচড়ে ধরে। ওনার হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নিলাম। তীব্র আগুন চোখে তাকিয়ে চেঁচিয়ে বললেন, আর একটা উল্টাপাল্টা কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনকে নিয়ে তোমার এই মানসিকতা? আমাকে যা বলো চুপচাপ মেনে নেই বলে এই না, আমার বোনকে নিয়ে বললেও চুপ করে শুনে যাব। আমি ওনার থেকে ছোটার চেষ্টা করতে করতেই অস্পষ্ট স্বরে বললাম, নিজের বোনকে কিছু বললে আপনার এত গায়ে লাগে, আর যখন অন্যের বোনের সাথে এত ঘৃণ একটা কাজ করেছেন তখন? তীব্র ছুঁড়ে ফেললেন আমাকে। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। ব্যথা পেয়ে ফ্লোরে বসে পড়তেই উনি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললেন, সত্যটা যেদিন জানতে পারবে সেদিন নিজেকে নিজেই ক্ষমা করতে পারবে না প্রাণ। আমার কাছে আসার জন্য, এক পলক দেখার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। তুমি প্রতিনিয়ত পড়বে আর নিজেকে ঘৃণা করবে। সেদিনটা খুব কাছে। সব কিছু জবাব তুমি সেদিন পাবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখো। বাড়িতে বেশ জমজমাট অবস্থা। তীব্র নানুবাড়ির লোকজন আসবে আজ। আন্টি তো খুবই খুশি। ওই দিনের পর থেকে সবই স্বাভাবিক, শুধু আমার আর তীব্র সম্পর্কের জটিলতা দিন দিন বেড়ে গেছে। ওনার কথাগুলো আজও ভীষণভাবে আমার মনে ঘুরপাক খায়। আমি বুঝতেই পারি না কেন। বারবার মনে হয়, আচ্ছা আমি কি কোনোভাবে ভুল? কিন্তু সেদিন তো জিনিয়াকে নিজ চোখেই দেখেছি। মৃত্যুর আগে কি মানুষ মিথ্যে বলতে পারে? দুপাক্ষিক চিন্তায় আমার অবস্থা করুন। মাথা চেপে বসে রইলাম রুমে। খট করে দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই তীব্রকে নজরে পড়ল। তীব্র গম্ভীর মুখে নিজের মতো কিছু একটা খুঁজতে শুরু করে। আমি আগ বাড়িয়ে কিছু বললাম না। যেভাবে ছিলাম ঠিক সেভাবেই রইলাম। তীব্র একটা ফাইল নিয়ে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বললেন, নিচে যাও। আম্মু যখন তখন চেঁচামেচি শুরু করবে। বাড়িতে নানুবাড়ির সবাই আসবে, এসব অশান্তি যেন না হয়। উনি চলে গেলেন। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করে নিলাম। কাল রাত থেকে শরীরটা ভালো লাগছে না, শরীর খুবই দুর্বল লাগছে। তারপরেও নিজেকে সামলে নিচে নামলাম। তীব্র ততক্ষণে বাড়ি থেকে বের হয়ে গেছে। আন্টি খুশি মনে কাজ করছেন। একবার এখানে ছুটছে তো আরেকবার ওখানে। তিহা সোফায় বসে শুধু একবার এদিক আর একবার ওদিক তাকাচ্ছে। আমি ওর পাশে বসতেই আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, ভাবি, আম্মু ঘুরছে নাকি পৃথিবী ঘুরছে গো? নাকি আমার মাথা ঘুরছে? ওর কথার ধরন শুনে ফিক করে হেসে দিলাম। চিপস খাচ্ছিল, সেখান থেকে একটা চিপস মুখে পড়তেই আন্টি কড়া গলায় তিহার উদ্দেশ্যে বললেন, তিহা, তোর ভাবিকে বল সে যেন মেহমানের সামনে একটু ভালো মতো থাকে, আর পারলে যেন সে কাজে হাত লাগায়। কারণ তোর নানু কিন্তু এসেই বলবে নতুন বউয়ের হাতের রান্না খাবো। তিহা আবার দিকে তাকালো। আমি হাসার চেষ্টা করে উঠে গেলাম। কিচেনের দিকে যেতে যেতে বললাম, আন্টি আজকে না হয় আমার সাথেও একটু কথা বলে নিয়েন। তিহার নানু তো এটাও দেখবে তার মেয়ের সাথে নাতবউয়ের সম্পর্ক কেমন। কি বলো তিহা? তিহার সাথে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। আন্টি কঠোর দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে এসে কি কি করতে হবে, কতটা কি দিতে হবে সবটা বুঝিয়ে দিলেন। আমি তার কথা মতো রান্না শুরু করলাম। রান্না শেষ হতে হতে দুপুর 2টা বাজে। একেই শরীর খারাপ, তার উপর রান্নার প্যারায় মাথা ঘুরিয়ে আসলো, পেট গুলিয়ে আসে। নিজেকে সামলে কোনো মতে রুমে আসলাম। কভার থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে শাওয়ারের জন্য ঢুকলাম। চোখে মুখে পানি দিয়ে আগে নিজেকে হালকা করে একেবারে শাওয়ার নিয়ে বের হতেই রুমে কারোর উপস্থিতি টের পেলাম। বিছানার উপর একটা মেয়েকে বসে থাকতে দেখে বেশ অবাক হলাম। কে উনি? আমি টাওয়াল দিয়ে চুলগুলো আটকে দিলাম। মেয়েটা আবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। ত্রিপু ভাইয়া কোথায়? উনি তো এখনো আসেননি। আপনাকে তো চিনলাম না। উনি আমার প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে করলেন না। কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ওনার এমন ব্যবহারের মানে বুঝে উঠলাম না। চুপচাপ চুল মুছে নিয়ে মাথায় কাপড় দিয়ে নিচে নামলাম। নিচে
শোরগোল বেঁধে গেছে। নিচে এত মানুষ দেখে বেশ অবাক হলাম। তীব্র নানু বাড়িতে এত লোক নাকি? গুনে গুনে দেখলাম প্রায় 10 জন। সিঁড়ির ওপর আমাকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে তিহা দৌড়ে আসে, এসে হাত টেনে ধরে বলে, ভাবি জলদি আসো, এখানে দাঁড়িয়ে কি করো? আমি কিছু বলার আগেই তিহা থেমে যায়। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিহা কাছে এগিয়ে এসে কপালে গালে হাত শুয়ে বলে, তোমার শরীর এমন গরম কেন ভাবি? জ্বর আসছে? আমি থতমত খেয়ে বললাম, জানি না, শরীর ভালো লাগছে না এমনিতেই। তিহা কিছু বলতে যাবে তার আগেই একজন গম্ভীর মহিলা স্বর ভেসে আসে। সেদিকে তাকাতেই তিহা বিড়বিড় করে বলে, ওটা নানু। আমি শাড়ির আঁচল ভালোভাবে টেনে নিলাম। নানু বললেন, নাথ বউ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো। আমি আর তিহা নিচে আসলাম। নানু আমার মুখ দেখে বললেন, মাশাআল্লাহ, বউ তো খুবই সুন্দর। এরপর একজনকে ইশারায় কিছু বলতেই তিনি ছুট লাগালেন। নানুই আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তীব্রর এক মামা মামি, 5 জন কাজিন, 3 জন মেয়ে। এর মধ্যে বড় নীলুফা আপু, তানহা আমার বয়সী আর মিলি তিহার বয়সী, 2 জন ছেলে, একজন মুন্না আর একজন বিপ্লব। দুজনেই আমার ছোট। ও হ্যাঁ, মজার বিষয় হলো ওরা দুজনেই টুইন। ওরা ছোট মামার ছেলে। ছোট মামা আর ছোট মামি আসে নাই। নীলুফা আপুর হাজবেন্ড আসে নাই, তবে তার একটা পিচ্ছি মেয়ে আছে, বয়স প্রায় 3 বছর। সবাই টুকটাক কথা বললেও তানহা আর মামা মামি আমার সাথে তেমন কথা বললেন না। তানহা মেয়েটাই তখন আমার রুমে গেছিল। নীলুফা আপু হাতে গয়নার বক্স নিয়ে এসে নানুকে দিলেন। নানু হেসে তা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাতির বিয়েতে আসতে পারিনি কেউ, তাই তোমার নানু আর নানা ভাইয়ের তরফ থেকে আমাদের উপহার, আর ওরা তোমাকে পরে দিয়ে দিবে। আমি গয়নার বাক্সর দিকে একবার তাকিয়ে আর একবার তাকালাম আন্টির দিকে। আন্টি ইশারায় নিতে বললেন। আমি নিয়ে নিলাম। এরপর টুকটাক কথা বলতেই তীব্র আঙ্কেল আর তাদের সাথে বয়স্ক একজন লোক বাড়িতে ঢুকলেন। বুঝলাম এটা তীব্র নানা ভাই। আন্টি কাছে এসে বললেন সালাম করতে। আমি শাড়ির আঁচল টেনে সালাম দিলাম। সবাই তাকায় আমার দিকে। মামি চোখ মুখ কুঁচকে বললেন, ওনার কথা শুনে যেন হ্যাং মেরে গেলাম। তবুও কিছু না বলে মাথা নিচু করতেই গম্ভীর গলায় সালাম নিলেন নানা ভাই। এরপর মামির উদ্দেশ্যে বললেন, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত বা পায়ে হাত দিয়ে সালাম করা যায় না, তাই নাথ বউ যা করেছে ঠিক করেছে। মামি মাথা নত করে নিলেন। আর চোখে তীব্রর দিকে তাকিয়ে দেখলাম সে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি সব সময় ওনাকে এভাবে দেখে অভ্যস্ত। এরপর টুকটাক কথা বলে সবাই নিজেদের রুমে গেল রেস্ট নিতে। তারপর খাওয়া দাওয়ার বিষয়টা হবে। আমিও নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। পেছনে একবার তাকিয়ে দেখলাম তানহা আর তীব্র দাঁড়িয়ে আছে লিভিং রুমে। তিহা সিঁড়ির কাছ পর্যন্ত এসে আবার ঘুরে গেল তীব্রর কাছে। আমি চুপচাপ রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। তার বেশ কিছুক্ষণ পর আসলো তীব্র। এসেই নিজের গায়ের ব্লেজারটা রেগে ছুঁড়ে মারলেন। ওনার হঠাৎ রাগের কারণ বুঝলাম না। এতক্ষণ তো তাকে স্বাভাবিকই মনে হয়েছে। আমি কিছু না বলে যেভাবে ছিলাম সেভাবেই রইলাম। কিছুই ভালো লাগছে না। তীব্র আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, চোখ মুখ কেমন কেন? শরীর খারাপ? আমি পিটপিট করে তার দিকে তাকালাম। আসলেও শরীরটা খুবই খারাপ লাগছে, কিন্তু আমি তো ওনাকে বলিনি, তাহলে বুঝলো কিভাবে? ওভাবেই বসে থেকে বললাম, কই না তো। তীব্র আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। খানিক বাদেই তিহা হাজির। নিচে ডাকছে আন্টি। তিহার সাথে নিচে এসে সবাইকে খাবার দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিতে বসছি। আমরা ছোটরা সবাই একসাথে। তিহা, মিলি, বিপ্লব, মুন্না সবাই আমাকে গল্প শোনাচ্ছে। এক পর্যায়ে কথা ওঠে তানহা আর তীব্রকে নিয়ে। আমি ওদের মুখে তানহার কথা শুনে বললাম, আচ্ছা তানহা এত চুপচাপ কেন? ও কি সবসময় এমনই থাকে? আমার সাথে কথাও বলল না। মিলি আগ্রহ নিয়ে বলল, আরে ভাবি, ও এমনিতেই চুপচাপ স্বভাবের, তবে আপনাকে সহ করতে পারে না, তাই কথা বলে না। আব্বু আম্মু আপনাকে পছন্দ করে না। কেন? আরে জানেন না, তানহাপুর সাথে তো। এটুকু বলতেই তিহা থামিয়ে দেয় মুন্নাকে। চোখ গরম করে বলে, এগুলো আগের কথা এখন বলছিস কেন? অনেক রাত হয়েছে, যে যার রুমে যা। তাছাড়া তোরা তো অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। তিহার কথায় সবাই চুপ মেরে গেল।
আমি তিহার দিকে তাকালাম। কিছু লুকোলো নাকি তিহা? এক এক করে তিহা, মিলি, বিপ্লব চলে গেলেও সব শেষে মুন্না বের হতে গিয়েও আমার কানের কাছে এসে বলে, তানহা আপু আর তীব্র ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, আপনার জন্য তো তা ভেঙে গেছে। এই জন্য আপনাকে ওরা সহ্য করতে পারে না, কিন্তু আমার আপনাকে খুব ভালো লেগেছে, তাই জন্য বলে দিলাম। বলে এক দৌড়ে বেরিয়ে গেল। আমি ওর যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। তানহার সাথে বিয়ের কথা হলে কেন সে বিয়ে ভেঙে গেল? কেনই বা আমাকে বিয়ে করলো তীব্র? মাথার মধ্যে সব জট পেকে গেল। ওভাবেই বসে রইলাম। মাথা ঝিমঝিম করছে, ঠান্ডা বাড়তে লাগলো আমার। বুঝলাম জ্বর বাড়ছে। কোনো রকমে শুয়ে পড়লাম। খানিক বাদেই একবার তিহা এসে কপালে হাত দিয়ে দেখে কি কি যেন বলে গেল। জ্বরের ঘরে ঠিকমতো তার কিছুই শুনতে পেলাম না। তিহা চলে যায়। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ঘুম হালকা হলো, কারণ ঠান্ডা হাতের স্পর্শে, একেই তো ঠান্ডা, তার মধ্যে জ্বর, তাই ঠান্ডা হাতটা একটু বেশি ঠান্ডা মনে হলো। পিটপিট করে তাকিয়ে দেখলাম তীব্র চিন্তিত মুখে পাশে বসে আছে। আমাকে চোখ মেলতে দেখে দু হাতে আগলে নিয়ে বললেন, জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমাকে জানাওনি কেন? তোমার শরীর খারাপ? কিছু খেয়েছো? মেডিসিন নিছো? আমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে হাত টেনে ধরলাম। ঠোঁট উল্টে বললাম, আপনি এই তানহাকে বিয়ে করবেন বলে আমাকে ছেড়ে দেবেন, তাই না? পচা আপনি, কথা নাই আপনার সাথে। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম তীব্র আমার হাতের ওপর ঘুমিয়ে আছে। ওনাকে এই অবস্থায় দেখে আমার ঘুম ছুটে গেল। পিটপিট করে চেয়ে রইলাম ওনার দিকে। বেডসাইড টেবিলের ওপর বাটি ভর্তি পানি আর কাপড় দেখে বুঝলাম রাতে উনি আমার জ্বরের জন্য জেগেছিলেন। চোখ দুটো আরো ছোট ছোট হয়ে গেল। সারাদিনেই যাকে যা তা বলি, সে সারা রাত জেগে আমার সেবা করলো। আমি হাতটা একটু নাড়াতেই উনি লাফিয়ে উঠলেন। আমার কাছে এগিয়ে কপাল চেক করে বিড়বিড় করে বললেন, যাক, জ্বরটা কমে গেছে। আমি চোখ ছোট ছোট করে বললাম, আপনি সারা রাত ঘুমোননি? উনি খানিকক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে ঘুরে এসে আমার পাশটায় শুয়ে পড়লেন। ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে নিতে নিতে বললেন, চুপচাপ শুয়ে থাকো, উঠবে না। সারা রাত ঘুমাইনি, এখন ঘুমাবো। যদি তোমার জন্য আমার ঘুমের 12টা বাজে তাহলে তোমার খবর আছে, তাই চুপচাপ এখানে শুয়ে থাকো। আমি ওনার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। লোকটার কি মাথা খারাপ হয়ে গেল? ওনার কথা মতো চুপচাপ শুয়েই থাকলাম। জ্বরটা কমলেও শরীরটা এখনো দুর্বল লাগছে, তাই চুপচাপ শুয়ে রইলাম। মাথার মধ্যে এত এত কথা ঘুরপাক খাচ্ছে। ওনার দিকে ফিরে শুয়েছিলাম। হুট করেই উনি আমার দিকে মুখ করে শুয়ে পড়লেন, চোখ বন্ধ তখনও। আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে। সারা রাত না ঘুমানোর জন্য চোখ মুখ কেমন হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। কতক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিলাম মনে নেই। ওভাবে থাকতে থাকতেই হঠাৎ দরজার নক শুনে ধ্যান ভাঙে। বাইরে থেকে তিহা ডাকছে। আমি গলার স্বরটা উঁচু করে বললাম, তুমি যাও, আমি আসছি। তিহা আচ্ছা বলেই চলে যায়। আমি কোনো রকমে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নিচে আসলাম। আমাকে দেখে আন্টি কাছে এসে ফিসফিস করে বললেন, অন্যদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আজ উঠতে পারো নাই? আসলে আন্টি, আমি কিছু বলার আগেই পাশ থেকে তানহা বলল, ফুপির সব কাজ কি তুমিই করো? তোমার যা বৌমা, তাতে তো সে কোনো কাজ করে বলে মনে হয় না। পাশ থেকে নানু চোখ রাঙিয়ে বললেন, তুমি তোমার চরকায় তেল দাও, ওর সংসার ও কেমনে করবে সেটা ও বুঝুক। নাথ বউ তীব্র কোথায় রে? জি, উনি ঘুমাচ্ছে নানু। এত বেলা করে ঘুমায়? তিহা বলল, না নানু, ভাইয়া তো সকাল সকাল উঠে পড়ে। কাল রাতে ভাবির অনেক জ্বর ছিল, তাই ভাইয়া রাতে ঘুমায় নাই, এজন্যই এতক্ষণ ঘুমাচ্ছে। আর চোখে মামি আর তানহার দিকে তাকালাম। তারা যেন রীতিমতো ফুঁসে উঠলেন। সারা রাত তীব্র আমার জন্য জেগেছিল, এটা মোটেও তাদের পছন্দ হলো না। আমি ঠোঁট চেপে হাসলাম। নানু কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, এখন কেমন আছো নাথ বউ? জ্বর নিয়ে উঠতে গেল কেন? না নানু, ঠিক আছে এখন। আবার বলা শেষ হওয়ার সাথে সাথেই গম্ভীর কণ্ঠ ভেসে আছে, তুমি ঠিক আছো কি নেই তা কি তোমাকে দেখতে বলেছি? পাকনামি করে রুম থেকে বের হয়েছো কেন? আমি ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালাম। তীব্র চোখ মুখ দেখে ফাঁকা ঢোক গিলাম। ওনার গম্ভীর কণ্ঠ শুনে নানু মুচকি হেসে বললেন, এদিকে আসো নানু ভাই। তীব্র এসে নানুর পাশে বসলেন। আমার দিকে তখনও তিনি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওনার এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ভরকে গেলাম। নানু ভাই বললেন,
বউয়ের দেখি খুব খেয়াল রাখো। তীব্র নানুর সামনে একদম অন্য রূপের মানুষ হয়ে গেলেন, হেসে বললেন, একটু বেশি ভালোবাসি তো তাই, তবে তোমার চেয়ে বেশি না। নানু শব্দ করে হাসলেন। আমি ভেঙচি কেটে বিড়বিড় করে বললাম, আসছে রে ভালোবাসা আর সে, ফানি। এর মধ্যেই তানহা উঠে গটগট করে চলে গেলেন। তানহা উঠে যাওয়ায় মামি একবার সবার দিকে তাকিয়ে নিজেও পেছন পেছন গেলেন। আন্টি একবার শুধু সেদিকে তাকালেন, কিন্তু গেলেন না। নানু বা তীব্র কারোরই ভ্রুক্ষেপ হলো না। দুজন দুজনের মতো কথা বলা শেষ করলেন। তারপর তীব্র আমার কাছে এসে বললেন, রুমে আসো। আমি মাথা নাড়িয়ে ওনার পিছু হাঁটলাম। রুমে আসতেই উনি খেপে গেলেন, আমার হাত চেপে ধরে বললেন, বের হতে নিষেধ করছিলাম না, বের হলে কেন? আমি ফাঁকা ঢোক গিলে বললাম, তিহা তো ডাকছিল তাই গিয়েছিলাম। তো ডাকলেই যেতে হবে, বলতে পারলে না আমি নিষেধ করছি নিচে যেতে? আমি কোনো উত্তর না দিয়ে বললাম, হাঁটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি। উনি ছেড়ে দিলেন। খুব জোরে না ধরলেও শরীর ব্যথার জন্য ব্যথা পেয়েছি। উনি ছেড়ে দিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকলেন ফ্রেশ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। পাশের বেলকনিতে তখন তানহা দাঁড়িয়েছিল, সাথে মিলিও ছিল। তানহাকে দেখে হাসার চেষ্টা করলাম। তানহা আমাকে দেখে চোখ মুখ কুঁচকে বললেন, তাহলে তোমার জন্যই ত্রিপ্র আমাকে ছেড়েছে? জি, বুঝলাম না, তানহা হেসে বলে। এত খুশি হওয়ার কিছু নাই। ত্রিপ্র আমার ভালোবাসার বিয়েও আমারই করবে। তোমার সাথে ওর বিয়েটা জাস্ট একটা সাময়িক ডিল। কিছু মাথায় গেল না, পুরোটাই মাথার উপর দিয়ে গেল। তবে একটা কথায় থমকালাম ভীষণ। আমাকে বিয়ে করাটা ডিল মানে কিসের ডিল? কার সাথে এই ডিল? তানহা বাঁকা হেসে বেলকনি থেকে চলে যায়। পেছন পেছন মিলিয়েও যায়। আমি ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কতটা সময় পর তীব্র এলো, পাশে দাঁড়িয়ে বললেন, এখানে কি করো? নাস্তা করবে না? শরীর খারাপ লাগছে বেশি? আমি ওনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আমাকে বিয়ে করাটা আপনার ডিল ছিল? তীব্র যেন আকাশ থেকে পড়লো, অবাক চোখে তাকিয়ে থাকলো মুখ পানে। আমি তখনও জবাবের আশায় তাকিয়ে আছি তার দিকে। সে অবাক কণ্ঠে বলে, কি বললে? আমি ফের বললাম, আমাকে বিয়ে করাটা আপনার ডিল ছিল? তীব্র মুহূর্তেই ঘামতে শুরু করে। নিজেকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করলেন। বড় বড় শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এসব উল্টাপাল্টা কথা কে বলেছে? আমি হাসলাম। শাড়ির আঁচল টেনে ওনার কপালে জমা বিন্দু বিন্দু ঘামের রেখা মুছিয়ে দিয়ে বললাম, আজকাল আমার লাইফটাই তবে ডিল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি বোধহয় কোথাও না কোথাও একটু না একটু ভালোবাসেন বা আমার প্রতি আপনার সফট কর্নার আছে, এজন্যই বিয়েটা করেছেন। কিন্তু আমি আরো এক দফা হেঁটে চলে আসলাম। যতক্ষণ ছিলাম তীব্র মুখের দিকে পলকহীনভাবে তাকিয়েছিল। যদি তীব্র কনফিডেন্স রেখে আমাকে বলতো বিয়েটা কোনো ডিল না, কিন্তু তার কপালের বিন্দু বিন্দু ঘাম আর ঘাবড়ে যাওয়া পুরোটাই আমাকে বুঝিয়ে দিল তানহা কোথাও না কোথাও তো সত্য। দীর্ঘশ্বাস ফেললাম। আমি একটা রেপিস্টের কাছে এত কিছু আশাই বা করি কেন? নিজেকে নিজে বকতে বকতে নিচে আসলাম। তিহার মিলি তখন আমার দিকে তাকিয়ে আছে। একটু পর তীব্র আসলো। তীব্রর পাশের চেয়ারেই তানহা বসে পড়ে। আমি দেখেও কিছু বললাম না। খাওয়ার এক পর্যায়ে নানা ভাই বললেন, আজাদ, আমরা কিন্তু তোমাদের একসাথে নিয়ে যাব 10-15 দিন পরে সবার বিয়ে। আজাদ আঙ্কেল খাওয়া রেখে তীব্রর দিকে তাকালেন। তীব্র তখনও খেয়ে যাচ্ছে চুপচাপ। আঙ্কেলের দৃষ্টি অনুসরণ করে নানা ভাই তীব্রকে উদ্দেশ্য করে বললেন, নানা ভাই, তোমার কোনো সমস্যা আছে? তীব্র ঠান্ডা গলায় বললেন, আব্বু আম্মু তিহাকে নিয়ে যাও নানা ভাই, আমি আর প্রাণেশা যেতে পারবো না। কেন? তীব্র এবার খাওয়া অফ করলেন। আগের চেয়েও দ্বিগুণ ঠান্ডা গলায় বললেন, আমি গেলে তোমাদের বাড়ির কারো সমস্যা না হলেও আমার বউ গেলে তোমার বাড়ির অনেকেরই সমস্যা হবে নানা ভাই। তাছাড়া আমার বউয়ের কান ভাঙানোর জন্য মানুষের অভাব নাই দেখতেছি। তানহা রাগী চোখে আমার দিকে তাকায়। আমি পাত্তা দিলাম না, নিজের মতো দাঁড়িয়ে রইলাম। আজাদ আঙ্কেল পরিবেশ সামলানোর জন্য বললেন, থাক না আব্বা, এমনিতেও তো ওদের কেবল বিয়ে হয়েছে, পরে না হয় যাবে। নানু বললেন, না, তা কেন হবে? তাছাড়া নানু ভাই আর নাত বউ তো কোথাও যায়নি, তাই না হয় গেল। কয়দিন ঘুরে আসলে দুজনেরই ভাল লাগবে। তিহা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নানু কি বোঝাতে চাইছে বুঝছো ভাবি? তোমাদের হানিমুনের কাজটাও সেরে যাবে। ইনডিরেক্ট এটাই বোঝালো।
আমি কিছু বললাম না। তীব্র এরপর আর কিছু বললেন না। আজাদ আঙ্কেল বললেন তিনি বুঝাবে তীব্রকে। খাওয়া শেষ করে তীব্র নিজের রুমে চলে গেলেও আমি গেলাম না, নিচেই নানুর সাথে বসে রইলাম। আড্ডায় মেতে থাকলাম। সারা দিনে প্রয়োজন ছাড়া আর রুমে যায়নি। এর মধ্যে তীব্রও আমার ডাকতে আসেনি। রাতে তিহা জোর করে আমাকে এদিকে টেনে আনে, চেপে ধরে বলে, কি হয়েছে ভাবি? তুমি সারাদিন থেকে দেখছি রুমে যাও না। ভাইয়ার সাথে কি কিছু হয়েছে? না, এমনিতেই যাইনি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই। তিহা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাবি, ভাইয়া আর তোমার বিয়েটা কোনো... এটুকু বলতেই তানহা এসে টেনে নিয়ে গেল। আমি পিটপিট করে সেদিকে তাকালাম। তিহা একটু পর এসে বলল রুমে যেতে। আমিও আর কথা বাড়ালাম না, যদিও রুমে যেতে বিরক্ত লাগছে। রুমে ঢুকতেই দেখলাম তীব্র নেই, পুরো রুম ফাঁকা। উনি আবার কোথায় গেল? ব্যালকনিতে উকি দিয়েও দেখলাম উনি নেই। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ফোন বেজে ওঠে। ফোনে জল করে স্বামীর নাম ভাসছে। হঠাৎ স্বামী কল দিল। কেন? আমি দ্রুত কল রিসিভ করতেই স্বামী ব্যস্ত গলায় বলল, প্রাণেশা, জুথি আপু, জুই বা আন্টি কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আজ ওদের বাড়ি গেছিলাম, তখন দেখলাম পুরো বাড়ি ফাঁকা। আমার মাথা কাজ করছে না। তীব্র ভাই ওদের কোনো ক্ষতি করেনি তো? স্বামীর কথা শুনে থ মেরে গেলাম। তীব্র কিভাবে জানলো আন্টিদের ঠিকানা? ওপাশ থেকে স্বামী কয়েকবার হ্যালো বলতেই আমার হুঁশ আসে। ফাঁকা ঢোক গিলে বললাম, তুই শিওর আন্টিরা ওখানে নেই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে প্রাণেশা? তীব্র ভাইকে বিয়ে করে কি সব বোধ বুদ্ধি হারিয়ে গেছে? আমি গেছিলাম নিচে। এখন কি হবে স্বামী? আমি দেখছি, তুই চিন্তা করিস না। স্বামী কল কেটে দেয়। আমি বসে পড়লাম। স্বামীর চিন্তিত কণ্ঠ শুনে আমার নিজেরও চিন্তা বেড়ে গেল। এটা কি আসলেই তীব্রর কাজ? কিন্তু তীব্র আন্টির বাসার ঠিকানা কোথায় পেল? সেদিন যে আমি আন্টিদের বাসায় গিয়েছিলাম, কোনোভাবে কি উনি আমাকে ফলো করেছেন? মাথা হ্যাং মেরে গেল। আমার লাইফ থেকে যেন সমস্যার লাইনগুলো সরছেই না। আমি ওভাবেই বসে রইলাম। একটু পরেই দরজা খোলার শব্দে সেদিকে তাকালাম। এত রাতে তীব্র কোথায় গেছিল? উনি নিজের মতো রুমে ঢুকে জ্যাকেট খুলে বসতেই আমি ধীর কণ্ঠে বললাম, এত রাতে কোথায় গিয়েছিলেন? তীব্র শান্ত গলায় বললেন, কাজ ছিল। তুমি জেগে আছো কেন, ঘুমাওনি? আমি উত্তর দিলাম না। কাপা কাপা পায়ে ওনার সামনে এসে দাঁড়ালাম। উনি ভ্রু কুচকে তাকিয়ে বললেন, কিছু বলবে? শান্ত কণ্ঠে বললাম, আন্টিরা কোথায়? তীব্র কপালে ভাঁজ ফেলে তাকালেন। না বোঝার মতো করে বললেন, মানে কোন আন্টি আর কোথায় মানে? রেগে গেলাম। রাগের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হিংস্র রূপ ধারণ করলাম মুহূর্তেই। তীব্র শার্টের কলার চেপে ধরে রাগ নিয়ে বললাম, এখন নাটক করছেন? কি বোঝেন না আপনি? কোন আন্টি জানেন না? জিনিয়াকে তো মেরেই ফেলেছেন। এখনো কেন আন্টিদের পেছনে পড়ে আছেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? এবার অন্তত ওদের মুক্তি দিন। জুই একটা ছোট্ট মেয়ে, রেগে গেলে আমার কান্না পেয়ে যায়। এটাই সমস্যা। যতটা না হিংস্র হয়ে উঠি তার চেয়েও বেশি আমার করুণ অবস্থা হয়। তীব্র কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে কলার থেকে হাত ছুটিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমি কাউকে কিছু করিনি। আর জিনিয়ার ফ্যামিলি কোথায় এটাও আমি জানি না। ওনার কথায় জ্বলে উঠলাম। চেঁচিয়ে বললাম, একদম মিথ্যে কথা বলবেন না। আপনি যদি কিছু না করেন তাহলে কে করেছে? কান্না বন্ধ করো প্রাণ। আমি দাঁতে দাঁত চেপে ওখানেই বসে পড়লাম। মাথা চেপে ধরে কান্না করতে শুরু করলাম। কেমন মানুষ এরা? জুই তো ভীষণ ছোট্ট একটা মানুষ, ওর সাথেও কেন এমন করছে? তীব্র হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর টেনে তুললেন আমাকে। আমি ওনার দিকে তাকাতেই উনি দু হাতে আগলে নিলেন। কণ্ঠ নরম করে বললেন,